চট্টগ্রামের লোহাগড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে 10, আহত 4 জন। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা, একাধিক শীর্ষ নেতার সাথে বৈঠকের সম্ভাবনা। ঈদের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, পরিবার পরিজন নিয়ে অবকাশ যাপনে ভ্রমণ পিপাসুরা। এবং নিম্নবিত্ত মানুষের ঘরে আসেনি ঈদের আনন্দ, বিলাসিতা ছেড়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। ঈদ মোবারক, স্বাগত এশিয়ান নিউজে। সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন এবং 1 জন মারা যান চট্টগ্রামের পদুয়া হাসপাতালে। বাকি 2 জনের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। এর আগে সকাল 8:30টায় লোহাগড়ার চুন্তি এলাকায় দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনার হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করেন। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের 7 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, গুরুতর আহত হন 5 জন। এর আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। গাড়ির যে গতিটা আছে, এই গতিটা কিন্তু কারণে কিন্তু বিশেষ করে আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কিন্তু দুর্ঘটনাটা বেশি হচ্ছে। ঈদের দিনে 6 জন এবং ঈদের পরের দিন 1 জন, আজকে 10 জনের প্রাণহানি হলো। আসলে কবে মৃত্যুর মিছিল শেষ হবে আমরা কেউ জানি না। তো এখানে আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই রাস্তাটা যেন বড় করা হয়। 3 জনকে আহত অবস্থায় পাইছি, আমরা দ্রুত ওদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। আর বাকি 7 জন ডেড বডি ওদেরকে আমরা 2000 হাইওয়ে থানাকে আমরা বুঝে দিচ্ছি। যারা আহত গুরুতর আহত ছিল তাদেরকে আমরা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত অবস্থায় একজন মৃত্যুবরণ করেছেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সফরের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ব্যাপারে এখনও ইতিবাচক বার্তা দেয়নি ভারত। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এই 7টি দেশের জোট বিমস্টেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি কাটাতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়ি ও বরিশালের পর্যটন কেন্দ্রগুলো কানায় কানায় পরিপূর্ণ। এদিকে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পর্যটন পুলিশ। নির্বিঘ্নে ছুটি কাটাতে পেরে খুশি পর্যটকরাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ঈদের টানা ছুটি কাটাতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগম বেড়েছে। আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সবখানেই ভ্রমণ পিপাসুদের ভিড় বেড়েছে। এছাড়া যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি হয়ে প্রচুর পর্যটক সাজেক যাচ্ছেন। এতে বাড়তি আয় হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরাও। এই প্রথম খাগড়াছড়িতে এসেছি বেড়াতে, আর হ্যাঁ, সুন্দর ন্যাচারাল লাগছে। আমাদের প্রশাসনিক যে সিকিউরিটিগুলো আলহামদুলিল্লাহ আপনার ভালোই, তারা সেফটি দিচ্ছে। একটা আলুটিলা গুহা আছে, এখানে আসলাম যে এটি নাকি অনেক জনপ্রিয়, বিখ্যাত, অনেক সুন্দর দর্শনীয় স্থান। ঘুরতে আমরা গেছিলাম আলুটিলা, আর দিক দিয়ে পার্কটা পুরোটাই অনেক সুন্দর একটা জায়গা। নিচে থাকে ঝুলন্ত ব্রিজটা, তো বুক করলাম। অন্যদিকে ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বরিশালের সবকটি বিনোদন কেন্দ্র। কর্মময় জীবনের ব্যস্ততা ছেড়ে বরিশালের বিভিন্ন এলাকা থেকে নিজেদের পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ছুটে আসছেন দর্শনার্থীরা। ভালো লাগছে। এবার যে ঈদ পালন করেছি একদম মুক্ত পরিবেশে, মুক্ত হওয়ায় সবার জন্য শুভকামনা। সবসময় তো পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা হয় না,
ঈদ উপলক্ষে মা বাবা বোনের মেয়েদের নিয়ে ঘুরতে আসলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম। এখানে এসে আমরা অনেক কিছুতেই চললাম, যেমন নৌকা, নাগরদোলা, এসব কিছুতে। ট্রেন অনেক ভালো লাগছে আমাদের। আমরা আসলাম ঈদের দ্বিতীয় দিন, একটা বড় একটা ছুটি আছে ঈদের, তারপর বন্ধুদের নিয়ে হালকা বিকালবেলা একটু ঘোরাফেরা করতে আসলাম আর কি। তো ঈদের সময় তো সবাই একসাথে হই, ফ্যামিলিতে সবাই একসাথে হতে পারি, খুব আনন্দ লাগে, ভালো লাগে। বিনোদন কেন্দ্রসহ বরিশাল নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ছিনতাই সহ অন্য কোনো ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায়, দিক নির্দেশনায়। ঈদের এমন বিনোদনের মধ্য দিয়ে সারা বছরের ক্লান্তিকে বিদায় জানাতে চান সাধারণ মানুষ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, ঈদের ছুটিতে রাজধানীবাসী ছুটছেন পছন্দের বিনোদন কেন্দ্রগুলোতে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে নন্দন পার্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন দেওয়ান সামানুদ্দিন। সামান, পার্কে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আশুলিয়ার নন্দন পার্কে। আজ ঈদের তৃতীয় দিন। এই ঈদের তৃতীয় দিনেও কিন্তু যারা দর্শনার্থী আছে, যারা নন্দন পার্কে এসেছেন, তাদের কিন্তু কোন অংশে কম নেই। আমি যদি একজন দর্শনার্থীর সাথে কথা বলি, আসলে আপনি একটু জানাবেন যে কি অনুভূতি? আমার অনুভূতি খুবই খারাপ, কারণ আমরা সকাল 8টা বাজে আসছি মিরপুর 11 নম্বর থেকে, ঠিক আছে? 8টা বাজে আসছি, পার্ক বন্ধ, ঠিক আছে? তো এই কারণে যা হয়েছে সব বাদ, ঈদের আনন্দ সবচেয়ে মেন, এই কারণে আমরা আনন্দ করতেছি, বাস। জি, এটাই ভালো। আমি আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলি, যে একটু জানাবেন যে আজকের অনুভূতি সম্পর্কে একটু বলবেন, আসলে কি কেমন লাগছে? আমাদের অনেক ভালো লাগতেছে, এই যে সবাই যে করতেছে, আনন্দ করতেছে, সবারই ভালো লাগতেছে, চাই আরো বেশি ভালো হোক। এই নন্দন পার্কের এই ওয়ার্ল্ডে সকালবেলা লোকের সংখ্যা একটু কম থাকলে কিন্তু 12টার পর থেকে পর্যায়ক্রমে এখানে এসে তারা ভিড় জমাচ্ছে, এবং তারা আমাকে যেমনটি জানিয়েছেন, সকালবেলা এখানে ঢুকতে একটু সমস্যা হলে কিন্তু পরবর্তী তারা এখানে ইজিভাবে প্রবেশ করতেছে। এবং আমি মূল ফটকের সামনে আমি যতটুকু লক্ষ্য করেছি, কিন্তু তাদের কিন্তু লম্বা সারি ছিল, এবং বিভিন্ন রাইডসের সামনেও তাদের এক বিরাট একটা লম্বা সারি ছিল, এবং তারা লম্বা সারি থেকে তারা টিকিট সংগ্রহ করে এই নন্দন পার্কে এসে তাদের আত্মীয় স্বজন যারা আছে, ছোট বড় যারা আছে, সব বয়সের ছেলেমেয়েরা এসে এই নন্দন পার্কে আনন্দ উপভোগ করতেছে। এই নন্দন পার্কের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারাও আমাকে যেমনটি জানিয়েছেন যে এই নন্দন পার্কের যারা আসবে এবং যারা এখানে আনন্দ উল্লাস মেতে উঠবে, তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, এখানে ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই ধরনের এখানে আইন শৃঙ্খলার পাশাপাশি নন্দন পার্কে ব্যক্তিগত যে আনসার রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে। আজকে ঈদের তৃতীয় দিন, এই তৃতীয় দিনে কিন্তু বলা চলে উপচে ভরা ভিড় রয়েছে এই নন্দন পার্কে। এই ছিল আমার কাছে নন্দন পার্ক থেকে সর্বশেষ। সামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে নন্দন পার্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামানুদ্দিন। সমাজের প্রতিটি স্তরের মানুষের ঈদ উদযাপনের ধরন এক নয়। কেউ ঈদের পোশাক কেনার জন্য লাখ টাকা খরচ করে, আবার কেউ এই বিলাসিতা ভাবতেই পারে না। তাদের জন্য দুমুঠো ভাত জুটানোই বড় ব্যাপার। এ ব্যাপারে ঈদে এমনই এক গল্প তুলে এনেছেন সহকর্মী নূর মোহাম্মদ ভুইয়া। ক্যামেরায় ছিলেন লতিফ চৌধুরী। ঈদ কি সবার জীবনে আনন্দ বয়ে আনে? ঈদের চাঁদ কি সমানভাবে সবার জীবনে আলো ছড়ায়, নাকি এই বাঁকা চাঁদের আলোর নিচে কিছু মানুষের জীবন থাকে অন্ধকারে নিমজ্জিত? একজন মালেকা বেগম, তার জীবন যেন আলোর নিচেও অন্ধকারে ঢাকা। এই ঈদেও কোনো আনন্দ তাকে ছুঁতে পারেনি। পচা বাসি খাবার খেয়ে কাটছে তার জীবন। নতুন পোশাক সে তো সোনার হরিণ। বাবা, আমাকে ঈদ খুব কষ্টের ব্যাপার, আমরা কিছু কিনতে পাই না, কিছু কিনে নাইনাতে নিয়ে খাইতে হয়নি, একটা কাপড় না, একটা কিছু না, সাহায্য করতে হলে আমরা পাই না, সবাই থাপাথাপি করে। পুরনো প্লাস্টিক কুড়িয়ে চলে মালেকার জীবন। জীবিকা আহরণের জন্য এটাই তার একমাত্র উপায়। স্বামী নেই, একমাত্র মেয়েও মারা গেছে। এখন ছোট এক নাতনিকে ঘিরেই চলছে মালেকার জীবন। এই যে দেখছেন, মাথাটা ফাটে 4টা শিলি পড়ছে, ওষুধ খাওয়ার 4 আনা পয়সা পাইতেছে না।
না, আমার একটা মেয়ে ছিল, মারা গেছে, এই যে নাতিটা পালে। টাকার লেগে ঘরটা ঠিক করতে না, বেজির ডরে ঘরে থাকতারি না, এখানে থাকি। কি করবো কোন, যার কেউ নাই তার আল্লাহ ছাড়া কেউ নাই। ঈদে সবার ঘরেই থাকে নানান রকম খাবার এবং শরীরে থাকে বাহারি ডিজাইনের পোশাক, কিন্তু অথচ এই ছিন্নমূল মানুষগুলো ঘরেও নেই কোনো তেমন খাবার। পচা বাসি খাবার খেয়ে তাদের দিন পার করতে হচ্ছে। সমাজে বিত্তবানদের প্রতি আহ্বান এই ছিন্নমূল মানুষদের সেবায় এগিয়ে আসার। নূর মোহাম্মদ মিয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে 12 গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার মিরপুর বাজারে দৌলতপুর গ্রামের রুবেল মিয়া নামের যুবকের সাথে ব্যাটারির বিষয় নিয়ে চরগাঁও গ্রামের এক যুবকের হাতাহাতি হয়। এ সময় বানিয়াগাঁও গ্রামের আকাশ আহমেদ নামের এক ব্যক্তি রুবেলের পক্ষ নিলে চরগাঁও গ্রামের লোকজন বানিয়াগাঁও গ্রামের লোকদের সাথে মিরপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। প্রায় 3 ঘন্টা সংঘর্ষ চলার পর প্রায় 9টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিরতির পর আবারও স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। শুরুতেই থাকছে সারা বাংলা প্রসঙ্গ। লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের গোলাগুলিতে আদিবা খাতুন নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকায় কাচারিবাড়ি এলাকার ওহিদুদ্দিন ও ছোট ইউসুফ অনুসারীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় শিশু আদিবা খাতুন নামে একই এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুর নুরানি মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বানাইয়া হাওরের বরাক বিলে পারাপারে সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অর্ধশতাধিক গ্রামের লাখো মানুষকে। স্থানীয়দের অভিযোগ, যুগের পর যুগ দুর্ভোগ নিয়ে চলাচল করলেও সেতু নির্মাণ হয়নি এখনও, তাই দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সিলেট থেকে রেজা রুবেলের ক্যামেরায় আইজুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকুন। সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী বানাইয়া হাওরের বরাক বিলে 1996 সালের আগে বর্ষায় নৌকা আর হেমন্তে পায়ে হেঁটে চলাচল করাই ছিল একমাত্র ভরসা। তখন স্থানীয়রা বাঁশের সেতু তৈরি করে 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা চালু করে। সেই থেকে শুরু, যা চলছে এখনও। 3 দশক পেরিয়ে গেলেও এখনও নির্মাণ হয়নি একটি সেতু। ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে লক্ষাধিক মানুষ। বর্ষায় পানি বাড়লে বেড়ে যায় দুর্ভোগ। ফাঁকা রাস্তা নয়, মাটির রাস্তা। এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের বাঁশের ব্রিজ তো হয়েছে, ফাঁকার ব্রিজ হয়েছে না। এখানে প্রতিদিন মানুষ, অনেক ছাত্রছাত্রী স্কুল মাদ্রাসা কলেজে তারা যায়, যাতায়াত সমস্যা খুব কষ্ট হয়। আমরা চেষ্টা করলাম যে আমরা ব্রিজ করার লাগি, কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা প্রায় 30 বছর ধরে এই বাঁশের ব্রিজে যাতায়াত করলাম। আমরা মনে হয় স্বাধীনতার পর থেকে এই এলাকা সব থেকে নিপীড়িত এবং অবহেলিত। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কাজ হয়নি কোনো। ফলে বছরের পর বছর অবহেলিত থেকেছে বানাইয়া হাওর পাড়ের মানুষ। এখনো শান্তি সে রাস্তাঘাটে গিয়ে বাস করতে পারে না, কারণ নৌকা আইলে, এখনো নৌকার সময় আইলে নৌকা লাগে। বেস ফাউন্ডেশন এগুলোর জন্য মাটির কি অবস্থা সেগুলো পরীক্ষা করা হয়েছে। এগুলা সব রেজাল্ট আমার জানা মতে মাস 2 আগে এটা উপজেলা থেকে এগুলো সব পাঠানো হয়েছে, জেলা হয়ে সদর দপ্তরে চলে গেছে। হাওড়াঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। বিরতির পর আরও একবার স্বাগত এশিয়ান নিউজের, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এ পর্যায়ে জানাবো কৃষি সংবাদ। খুলনার ডুমুরিয়ায় ড্রিপ সেচ পদ্ধতিতে ড্রাগন চাষ করে ভাগ্য ফিরেছে কৃষক নবদ্বীপ মল্লিকের। তার দেখা দেখিয়ে ড্রাগন চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় আরও অনেকেই। এদিকে চাষাবাদে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। ডুমুরিয়া বাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান লিটনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। খুলনার ডুমুরিয়ার কৃষক নবদ্বীপ মল্লিক উপজেলার বারতিয়া এলাকায় 20 শতক জমিতে ড্রিপ সেচ পদ্ধতিতে ড্রাগন বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন।
এখানে আমাদের যেটা সুবিধা হচ্ছে, এটা আপনার লেবার কস্ট অনেকটা কম, আর এটা কিন্তু পানি সাশ্রয়ী একটা পদ্ধতি। ফুটায় ফুটায় পানি পড়ে, এটা আসলে আমার জানা ছিল না। আমি কিছুদিন ধরে দেখতেছি, কিন্তু আসলে এটা খুবই ভালো জিনিস। আমি প্রায় এই বাগানটা দেখতে আসি, তো দেখে আমার খুবই পছন্দ হয়েছে। তো আমার খুবই ইচ্ছা হচ্ছে যে আমি নিজেই একটি ড্রাগন বাগান করি। ড্রিপ সেচ পদ্ধতিতে চাষে একদিকে যেমন শ্রমিক খরচ কম লাগে, তেমনি 70% পানি সাশ্রয় করা যায়, এতে কমে খরচও। নবলক পরিষদের সহযোগিতায় এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে আরও অনেকের। খুলনা অঞ্চলে আমরা এই নবলক পরিষদ প্রথম PKSF এর আর্থিক সহযোগিতায় এই ড্রিপ সেচ পদ্ধতিটা যে প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি, এবং এই প্রদর্শনীর যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আশেপাশের যেসব বাগান আছে তারা সেই কৃষকরা দেখে উদ্বুদ্ধ হবেন। এদিকে ড্রাগন চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের যেখানে পানির স্বল্পতা আছে সেসব অঞ্চলের জন্য এই ড্রিপ ইরিগেশন খুবই কার্যকরী একটি প্রযুক্তি। আমাদের এখানকার অনেক কৃষক এটা গ্রহণ করেছে। ড্রাগন চাষে স্থানীয় অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছে এখানকার মানুষ। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। চট্টগ্রামের লোহাগড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে 10, আহত 4 জন। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা, একাধিক শীর্ষ নেতার সাথে বৈঠকের সম্ভাবনা। ঈদের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, পরিবার পরিজন নিয়ে অবকাশ যাপনে ভ্রমণ পিপাসুরা। এবং নিম্নবিত্ত মানুষের ঘরে আসেনি ঈদের আনন্দ, বিলাসিতা ছেড়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।